আজকে আমরা ইতিহাসের উপাদানের ভিত্তিতে ইতিহাসের যুগকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে এবং সেই ভাগগুলোর বৈশিষ্ট্যগুলি কি রয়েছে সেগুলি নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। চলো তাহলে ক্লাসটি শুরু করা যাক। ইতিহাসের উপাদানের ভিত্তিতে ইতিহাসের যুগকে তিনটি ভাগে ভাগ করা হয়ে থাকে। এই তিনটা ভাগ কি কি সেটা দেখব। প্রথমটা হচ্ছে কি প্রাগ ঐতিহাসিক যুগ, দ্বিতীয়টা হচ্ছে প্রায় ঐতিহাসিক যুগ বা প্রোটো হিস্টোরিক এজ, ঐতিহাসিক যুগ বা হিস্টোরিক এজ। এই তিনটা যুগে ভাগ করা হয়ে থাকে ঐতিহাসিক উপাদানের ভিত্তিতে ইতিহাসকে। তাহলে প্রাগ ঐতিহাসিক যুগটা কি সেটা আগে আমরা প্রথমে দেখব। তাহলে দেখো প্রাগ ঐতিহাসিক যুগটা কি। তাহলে প্রাগ ঐতিহাসিক যুগ বলতে বোঝায় মানে হচ্ছে যে সময়ে কোনো লিখিত উপাদান পাওয়া যায়নি বা লিখিত উপাদান আবিষ্কৃত হয়নি, মানে সেই সময়ে লেখা হয়নি এবং সেটাকে উদ্ধার করাও সম্ভব হয়নি। তাহলে এই সময়ে ইতিহাস জানাটা খুবই হচ্ছে কঠিন কাজ। তার কারণ যেহেতু কোনো লিখিত উপাদান পাওয়া যায়নি, তাহলে সেই ইতিহাসটা আমরা জানবো কি করে। তাহলে সেই সমস্ত ইতিহাস জানার জন্য যে সমস্ত বিষয়গুলোর ওপর আমাদের নির্ভর করতে হয় সেগুলো হচ্ছে জীবাশ্ম। সেই জীবাশ্ম হচ্ছে প্রাগৈতিহাসিক যুগের যে ইতিহাস জানার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ একটা উপাদান, যার মাধ্যমে আমরা জানতে পারি। তাছাড়া হচ্ছে যে প্রাগৈতিহাসিক যুগে মানুষের যে ব্যবহারকারী বিভিন্ন যে অস্ত্রশস্ত্র থেকে শুরু করে ব্যবহার সামগ্রী সমস্ত কিছু মাধ্যমে আমরা প্রাগৈতিহাসিক যুগের ইতিহাস জেনে থাকি। তো এই প্রাগৈতিহাসিক যুগ বা প্রি হিস্টোরিক এজ কথাটি ড্যানিয়েল প্রাগৈতিহাসিক যুগ বা প্রি হিস্টোরিক এজ কথাটি ড্যানিয়েল 1851 খ্রিস্টাব্দে প্রথম ব্যবহার করেন। প্রাগৈতিহাসিক বা প্রি হিস্টোরিক যে ওয়ার্ডটা প্রথম ব্যবহার করেছিলেন। তাহলে প্রাগৈতিহাসিক যুগের যে সময়, প্রাগৈতিহাসিক যুগের সময়কালটা যদি ধরি তাহলে হচ্ছে 20 লক্ষ খ্রিস্টপূর্বাব্দ থেকে 5000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত যে সময়, এই সময়কে প্রাগ ঐতিহাসিক যুগের সময় হিসাবে আমরা ধরে থাকি। প্রাগ ঐতিহাসিক যুগকে আমরা তিনটি ভাগে ভাগ করে থাকি। সেটা কিসের ভিত্তিতে? সেটা হচ্ছে প্রস্তর। এই প্রস্তরের ভিত্তিতে বা পাথরের ভিত্তিতে আমরা প্রাগৈতিহাসিক যুগকে তিনটি ভাগে ভাগ করে থাকি। তার কারণ প্রাগৈতিহাসিক যুগের মানুষরা পাথরকে প্রচুর পরিমাণে ব্যবহার করেছিল। পাথরের মাধ্যমে তারা বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র, বিভিন্ন আসবাবপত্র সমস্ত কিছু এই পাথরের মাধ্যমে তারা তৈরি করেছিল। তাহলে দেখো পাথরের ব্যবহারটা এত পরিমাণে এই সময় হয়েছিল, সেই কারণে প্রাগৈতিহাসিক যুগকে প্রস্তর যুগ ও বলা হয়ে থাকে। প্রাগৈতিহাসিক যুগকে তিনটি ভাগে ভাগ করা হয়ে থাকে প্রস্তর বা পাথরের ব্যবহারের ভিত্তিতে। তাহলে দেখো প্রাগৈতিহাসিক যুগকে তিনটি ভাগে ভাগ করা হয়। প্রথমটি হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ, তারপর এটা হচ্ছে মধ্যপ্রস্তর যুগ, তারপরে হচ্ছে নব্যপ্রস্তর যুগ। তাহলে দেখো এই তিনটা যুগে ভাগ করা হচ্ছে এবং এই তিনটা যুগের বৈশিষ্ট্য ছিল পুরোপুরি আলাদা। তাহলে দেখো প্রথমে আমরা প্রাচীন প্রস্তর যুগ দেখব। তাহলে প্রাচীন প্রস্তর যুগ, তাহলে প্রাচীন প্রস্তর যুগের মানুষের খাদ্য সংগ্রহের পর্যায়। তার মানে হচ্ছে দেখো যে প্রাচীন প্রস্তর যুগ এই সময়টাতে মানুষ খাদ্য সংগ্রহ করত, অর্থাৎ এই সময় তাদের যে জীবন ছিল, তাদের জীবন ছিল একেবারে যাযাবরের মতন। তারা এক জায়গাতে স্থায়ীভাবে বসবাস করতো না। এক জায়গাতে কিছুদিন বসবাসের পর তারা আবার জায়গা চেঞ্জ করত এবং সেই জায়গাতে গিয়ে আবার বসবাস শুরু করত। তার কারণ তারা যেহেতু চাষবাস বা খাদ্য উৎপাদন করতে জানতো না, তো তারা হচ্ছে জায়গা চেঞ্জ করত। সেই কারণে একটা জায়গাতে যখন তাদের খাদ্যের যখন অভাব দেখা দিত, যেহেতু তারা কি করত, তারা যে শিকার করত, শিকার করে তারা কাঁচা মাংস খেত পশুর এবং গাছে বিভিন্ন গাছের যে ফলমূল, বিভিন্ন গাছের ফলমূল খেয়ে তারা জীবন ধারণ করত। তাহলে দেখো একটা জায়গাতে যখন বসবাস করত তারা, তখন সেই জায়গাতে যখন তাদের এই সমস্ত খাদ্যের যখন অভাব দেখা দিত, তখন তারা কি করত, তারা সেই জায়গাটা চেঞ্জ করত। প্রাচীন প্রস্তর যুগ, এই প্রাচীন প্রস্তর যুগে দেখো এই ছবিটা থেকে বুঝতে পারছো কি যে একটা যে পশুকে অনেকজন যে মিলে এই যে দেখতে পাচ্ছ অনেকজন মানুষ এই পশুটাকে শিকার করছে। সেখান থেকে বুঝতে পারছো কি যে এই সময়ের মানুষরা পশুকে শিকার করত কিসের জন্য? খাদ্যের জন্য। খাদ্যের জন্য পশুকে শিকার করত। প্রাচীন প্রস্তর যুগের
যে হাতিয়ারগুলো ছিল, সে প্রাচীন প্রস্তর যুগের হাতিয়ারগুলো ছিল আকারে খুব বড় বড়, সেগুলো হচ্ছে খুব বড় বড় আকারের ছিল। মানে হচ্ছে দেখো যে তাদের যে হাতিয়ার যেগুলো ছিল আকারে ছিল খুবই বড় এবং অমসৃণ, সেগুলো দিয়ে পশুর শিকার করত। তাহলে দেখো এই প্রাচীন প্রস্তর যুগের যে নিদর্শন আমরা অনেক জায়গাতে দেখতে পাই, যেমন মাদ্রাজ, দক্ষিণে যে মাদ্রাজ এবং মাদ্রাজের যে নিদর্শন প্রায় সেটাকে বলছি মাদ্রাজ সংস্কৃতি, আর সোয়ান নদীর তীরে যে সংস্কৃতি পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে সোয়ান সংস্কৃতি। তাহলে দেখো যে প্রাচীন প্রস্তর যুগের যে নিদর্শন অনেক জায়গাতে পাওয়া গেছে। প্রাচীন প্রস্তর যুগে হাতকুঠার নামক এক অস্ত্রের সন্ধান মেলে। সেই হাতকুঠারের সাহায্যে এই সময় মানুষরা তারা মাংস কাটা থেকে শুরু করে কাঠ কাটা থেকে শুরু করে সমস্ত কিছু কাজ এই হাতকুঠারের মাধ্যমে করত। আর এই প্রাচীন প্রস্তর যুগের যে সময়সীমা হিসাবে আমরা ধরে থাকি সেটা হচ্ছে একেবারে ৮০০০ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত প্রাচীন প্রস্তর যুগের যে সময় সেটাকে আমরা ধরে থাকি। প্রাচীন প্রস্তর যুগকে আবার 3টি ভাগে ভাগ করা হয়ে থাকে। এই 3টি ভাগ কি কি? নিম্ন পুরাপ্রস্তর যুগ, মধ্য পুরাপ্রস্তর যুগ এবং উচ্চ পুরাপ্রস্তর যুগ। আমরা প্রাচীন যে প্রস্তর যুগ প্রায় ৮০০০ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত টিকে ছিল, সেই প্রাচীন প্রস্তর যুগকে 3টি ভাগে ভাগ করা হয়ে থাকে। নিম্ন পুরাপ্রস্তর যুগ, মধ্য পুরাপ্রস্তর যুগ এবং উচ্চ পুরাপ্রস্তর যুগ। তাহলে দেখো নিম্ন পুরাপ্রস্তর যুগ প্রাচীনতম নিদর্শন পাওয়া গেছে। তাহলে নিম্ন পুরাপ্রস্তর যুগে একেবারে খুব প্রাচীনতম নিদর্শন, মানে প্রথম এখানে যে প্রাচীন প্রস্তর যুগের যে নিদর্শন প্রথমে যেখানে পাওয়া গেছে সেটাকে বলছে কি যে নিম্ন পুরাপ্রস্তর যুগ, মানে যে সময়টাতে পাওয়া গেছে এবং এটাকেই সব থেকে প্রাচীন মনে করা হচ্ছে। প্রাচীন প্রস্তর যুগের সব থেকে প্রাচীন বলা হচ্ছে নিম্ন পুরাপ্রস্তর যুগ এবং উচ্চ পুরাপ্রস্তর যুগ হচ্ছে তুলনামূলক প্রাচীন। মানে হচ্ছে দেখো রিসেন্ট যেগুলো আবিষ্কৃত হচ্ছে যেটা হচ্ছে নিম্ন পুরাপ্রস্তর যুগ থেকে সেটা তুলনামূলকভাবে হচ্ছে প্রাচীন বা পুরনো। সেটা হচ্ছে খুবই প্রাচীন, সেটা হচ্ছে নিম্ন পুরাপ্রস্তর যুগ, এবং যেটা হচ্ছে তুলনামূলকভাবে প্রাচীন সেটা হচ্ছে উচ্চ পুরাপ্রস্তর যুগ। এবং হচ্ছে দেখো যে নিম্ন এবং উচ্চ এই উভয়ের মিডিলে যে মধ্যবর্তী যে সময় সেটাকে বলছে মধ্য পুরাপ্রস্তর যুগ। তাহলে এই দুটো সময়ের মিডিলে যে সমস্ত যে উপাদানগুলি পাওয়া গেছে যেগুলো হচ্ছে সেটাকে আমরা বলছি কি যে মধ্য পুরাপ্রস্তর যুগ। এবার দেখো আমরা প্রাগৈতিহাসিক যুগের পরবর্তী যে ভাগটা সেটা দেখব। পরবর্তী ভাগটা হচ্ছে কি মধ্যপ্রস্তর যুগ। তাহলে মধ্যপ্রস্তর যুগের যেটা হচ্ছে সব থেকে উল্লেখযোগ্য বিষয়, এই সময়ে কৃষির সূচনা ঘটেছিল। তাহলে দেখো এই অডটা শুনে তোমাদের মধ্যে একটা শিহরণ জাগবে অবশ্যই, তার কারণ আমাদের ভারতবর্ষ একটা যে কৃষি নির্ভরশীল দেশ। তাহলে সেই কৃষি নির্ভরশীল দেশ হচ্ছে আমাদের ভারতবর্ষ। সেই কৃষিটা উৎপন্ন হয়েছিল বা কৃষিটা সৃষ্টি হয়েছিল সেটা হচ্ছে কোথায়? মধ্যপ্রস্তর যুগে। এখান থেকে কৃষির সূচনা হয়েছিল। তাহলে মধ্যপ্রস্তর যুগের উল্লেখযোগ্য বিষয় হিসাবে বলতে পারি যে এখান থেকে কৃষির সূচনা ঘটেছিল। মধ্যপ্রস্তর যুগের যে সময়সীমাটা তাহলে দেখো আমরা প্রাচীন প্রস্তর যুগ শেষ হয়েছে বললাম ৮০০০ খ্রিস্টপূর্বাব্দে। তাহলে দেখো যে ৮০০০ থেকে ৪০০০ খ্রিস্টপূর্বাব্দ এটা হচ্ছে মধ্যপ্রস্তর যুগের সময়কাল। তাহলে এই মধ্যপ্রস্তর যুগের যে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য যেটা ছিল সেটা তো আমি বলে ফেললাম যে কৃষির সূচনা ঘটেছিল এই সময়। তাছাড়া আর একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য আছে, সেটা কি? সেটা হচ্ছে এই সময়ের যে ব্যবহারকারী যে পাথর যেটা ছিল, আগে যেমন প্রাচীন প্রস্তর যুগে দেখলাম কি যে বড় আকারের পাথরের ব্যবহার ছিল, এই সময়ে ক্ষুদ্র আকারের পাথরের ব্যবহার শিখেছিল। তখনও চাকার ব্যবহার তখনও শুরু হয়নি, সবে মাত্র কৃষির যে উৎপাদন শুরু করেছিল। তাছাড়া আর কিছু হয়নি, কৃষির সূত্রপাতটা ঘটেছিল, চাকার তখনও ব্যবহার শুরু হয়নি। তো দেখো এই যে মধ্যপ্রস্তর যুগের যে নিদর্শন আমরা ভারতবর্ষের অনেক জায়গাতে পাই, গুজরাট, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, বিভিন্ন তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গাতে মধ্যপ্রস্তর যুগের নিদর্শন আমরা
পেয়েছি। তাহলে দেখো যে মধ্যপ্রস্তর যুগের যে ইতিহাস জানার ক্ষেত্রে আমাদের বিশেষ অসুবিধা হয়নি, তার কারণ ভারতবর্ষের বিভিন্ন জায়গাতেই এই মধ্যপ্রস্তর যুগের বিভিন্ন নিদর্শন পাওয়া গিয়েছে। দেখো মধ্যপ্রস্তর যুগের পরবর্তীতে আসছে নব্যপ্রস্তর যুগ। এই নব্যপ্রস্তর যুগের সূত্রপাতটা কোথা থেকে হচ্ছে? 4000 খ্রিস্টপূর্বাব্দের যে পরবর্তী সময়টা সেটা হচ্ছে নব্যপ্রস্তর যুগ বা নিওলিথিক এজ। তাহলে দেখো যে নব্যপ্রস্তর যুগ এই সময়ের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কি? এই সময় দেখো যে প্রযুক্তিগত জ্ঞান, চিন্তাধারা, জীবিকা নির্বাহের নতুন পরিকল্পনা বিকশিত হয়। তাহলে এই সময়ে মানুষের চিন্তাধারার বিপুল পরিবর্তন হয়েছিল। এই সময় মানুষ একেবারে যাযাবরের যে জীবন, সেই যাযাবরের জীবন পরিত্যাগ করেছিল, স্থায়ীভাবে বসতি স্থাপন করতে শুরু করেছিল, কৃষির ক্ষেত্রে বিভিন্ন প্রযুক্তিগত দিকগুলো ব্যবহার করেছিল, মানুষের চিন্তা ভাবনার উন্নয়ন ঘটেছিল। তাহলে দেখো এই সময়ের যে নিদর্শন ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে পাওয়া গিয়েছে, যেমন হচ্ছে মধ্যপ্রস্তর যুগের যে নিদর্শন ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে পাওয়া গিয়েছিল, সেরকম নব্যপ্রস্তর যুগের নিদর্শন ভারতের বিভিন্ন জায়গাতে পাওয়া গিয়েছিল। এই সময়ের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে যে চাকার ব্যবহার। এই সময়ে নব্যপ্রস্তর যুগে মানুষরা চাকার ব্যবহার শুরু করেছিল, মানুষ আগুন জ্বালাতে শিখেছিল, বিভিন্ন যেগুলো হচ্ছে ফসল খুবই গুরুত্বপূর্ণ দানাশস্য এই সমস্ত কিছু এই সময় চাষ করতে শিখেছিল, গম, জম, বার্লি বিভিন্ন ফসল চাষ করতে শিখেছিল। তাহলে এই সময় দেখো যে নব্যপ্রস্তর যুগে মানুষের যে জীবনধারার গতিটা একেবারে পাল্টে গিয়েছিল। নব্যপ্রস্তর যুগের আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে এই সময় যে অস্ত্রশস্ত্রগুলো ছিল খুবই ধারালো অস্ত্রশস্ত্র ব্যবহার করতে থাকে, মানে তৈরি করেছিল খুবই ধারালো। তার কারণ প্রাচীন প্রস্তর যুগ এবং মধ্যপ্রস্তর যুগের যে অস্ত্রগুলোর আমরা আলোচনা করলাম সেগুলো ছিল তুলনামূলকভাবে আকারে অনেক বড়, কিন্তু এই নব্যপ্রস্তর যুগের যে অস্ত্রগুলো সেগুলো একেবারে ধারালো টাইপের অস্ত্রের সূত্রপাত ঘটেছিল। আর এই ধারালো অস্ত্র ফলে যে বিভিন্ন যে ফসল কাটার জন্য এই সমস্ত যে অস্ত্রগুলো খুবই কার্যকারী ভূমিকা গ্রহণ করেছিল। এইবার প্রাগৈতিহাসিক যুগের বৈশিষ্ট্যগুলো কি সেগুলো একটু দেখে নেব। প্রাগৈতিহাসিক যুগ আলোচনা প্রসঙ্গে বা প্রাগৈতিহাসিক যুগে যখন শ্রেণীবিভাগ করলাম সেই সময়ে প্রাগৈতিহাসিক যুগের যে বৈশিষ্ট্যগুলো প্রায় আলোচনা করে ফেলেছি, তবুও আলাদাভাবে একটু দেখব। দেখো যে প্রথমে যেটা রাখা হয়েছে মানব সভ্যতার উষাকাল থেকে লিপির ব্যবহারের মধ্যবর্তী সময়কাল এই যুগ হিসাবে চিহ্নিত। তাহলে দেখো যে প্রাগ ঐতিহাসিক যুগ সেটা হচ্ছে যে মানব সভ্যতার যে সৃষ্টি সেটা থেকে একেবারে যে লিপির যে ব্যবহার সেই যে সময়, সেই সময়টাকে বলা হচ্ছে প্রাগ ঐতিহাসিক যুগ। মানে লিপির ব্যবহার আগের পর্যন্ত যে সময়কালটাকে সেটাকে বলছে প্রাগ ঐতিহাসিক যুগ। পরবর্তী বৈশিষ্ট্য কি আছে দেখবো। এই যুগ প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ, নব্যপ্রস্তর যুগ পর্বে বিভক্ত। তাহলে প্রাগৈতিহাসিক যুগকে প্রস্তর যুগ বলা হয়, আর প্রস্তর বা পাথরের ভিত্তিতে সেটাকে 3 ভাগে যে বিভক্ত, যেটা আমি আলোচনা করলাম সেটাই এখানে বলা হয়েছে। দেখো এই যুগ প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ এবং নব্যপ্রস্তর যুগ এই 3টি ভাগে ভাগ করা হয়েছে। তাহলে এর বৈশিষ্ট্য হিসাবে এটা বলতে পারি কি যে সেটা যে 3টি ভাগে বিভক্ত। পরবর্তী বৈশিষ্ট্য কি আছে দেখবো। এখানে কি বলছে, ইতিহাস জানার একমাত্র উপায় হলো বিভিন্ন সামগ্রী, বাসস্থানের নমুনা, হাতিয়ার প্রভৃতি। তাহলে প্রাগৈতিহাসিক যুগ আলোচনা প্রসঙ্গে এই বিষয়গুলো আলোচনা করা হয়েছে যে প্রাগৈতিহাসিক যুগের যে ইতিহাস জানার জন্য যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে বিভিন্ন সামগ্রী, যেটা আলোচনা করা হয়েছে অলরেডি। বাসস্থানের নমুনা সেই প্রসঙ্গ আলোচনা করা হয়েছে যে কি রকম বাসস্থান ছিল প্রাগৈতিহাসিক যুগের মানুষরা, যে গাছতলাতে বা গুহাতে তারা বসবাস করত, সেটা আমরা আলোচনা করেছি। বিভিন্ন ধরনের হাতিয়ার, যে হাতিয়ারের ভিত্তিতে যে প্রাগৈতিহাসিক যুগের যে আমরা ইতিহাস আমরা জেনে থাকি। যেমন হচ্ছে হাতিয়ার কি, প্রাগৈতিহাসিক যুগের হাতিয়ারের আকারগুলো ছিল বড়, বিশাল আকার। একটা পশুকে হত্যা করার জন্য 4-5 জন মিলে একটা পাথরকে, বড় পাথর, সেটাকে সেই পশুর গায়ে ফেলতো। এই ধরনের হাতিয়ার ছিল। এমন হাতিয়ারকে 5 জন মিলে সেটাকে ব্যবহার করত এবং অমসৃণ ছিল, মসৃণতা ছিল না সেই হাতিয়ারের মধ্যে। তো সেই হচ্ছে বৈশিষ্ট্য যেটা বলছে ইতিহাস জানার একমাত্র উপায় হলো বিভিন্ন সামগ্রী, বাসস্থানের নমুনা এবং হাতিয়ার প্রভৃতি। এছাড়া হচ্ছে কি জীবাশ্মর মাধ্যমে প্রাগৈতিহাসিক যুগের ইতিহাস আমরা জানতে পারি। পরবর্তী বৈশিষ্ট্য কি আছে দেখবো।
পরবর্তী বৈশিষ্ট্য হিসাবে রাখা হয়েছে গুহা মানব ও ডাইনোসরের অস্তিত্ব লক্ষ্য করা যায়। তাহলে দেখো যে প্রাগ ঐতিহাসিক যুগ, এখানে ছবিটা দেখতে পাচ্ছ যে এই সমস্ত ব্যক্তিগুলো হচ্ছে গুহা মানব, মানে হচ্ছে যারা গুহাতে বসবাস করত। তাই প্রাগৈতিহাসিক যুগের মানুষরা যে পশুর সাথে সংগ্রাম করে তাদের জীবন অতিবাহিত করত, তারা পশুর মতন তারা জীবন অতিবাহিত করত, মানে পশুর সঙ্গে সংগ্রাম করে। তাহলে দেখো এই গুহাতে আমরা অ্যাকচুয়ালি কি জানি কি যে গুহাতে বসবাস করে যে হিংস্র পশুরা, তাহলে সেই পশুদেরকে হত্যা করে তাদের জায়গাতে এরা বসবাস করত গুহাতে। তাহলে আমরা যে গুহা মানব সম্পর্কে আমরা এই প্রাগৈতিহাসিক যুগ আলোচনা প্রসঙ্গে গুহা মানবদের কথা আমরা জেনেছি। তার সঙ্গে সঙ্গে দেখো যে ডাইনোসরের অস্তিত্ব লক্ষ্য করা যায়। যে প্রাগৈতিহাসিক যুগ, এই প্রাগৈতিহাসিক যুগে যে সমস্ত যে পশু থাকতো, হিংস্র পশু, তাদের মধ্যে উল্লেখযোগ্য একটা হচ্ছে ডাইনোসর। ডাইনোসর যদিও দেখো ডাইনোসরের রাজত্ব ছিল গুহা মানব এদের আগে, তবুও যে প্রাগৈতিহাসিক যুগ যে সময়, এই সময়ে ডাইনোসরদের অস্তিত্ব কিছুটা ছিল, প্রজাতি কিছুটা ছিল, সেটা লক্ষ্য করা যায়। তার কারণ বিভিন্ন যে জীবাশ্ম, সেই জীবাশ্মতেই আমরা দেখতে পেয়েছি ডাইনোসরের মতো বিভিন্ন প্রাণীর যে জীবাশ্ম, সেই জীবাশ্ম আমরা দেখতে পেয়েছি ডাইনোসরের যে ছবি। তাহলে এই থেকে বলতে পারি কি যে প্রাগৈতিহাসিক যুগে যে গুহা মানব এবং ডাইনোসর এই উভয়ের অস্তিত্ব ছিল। এতক্ষণ পর্যন্ত আমরা প্রাগৈতিহাসিক যুগ সম্পর্কে আলোচনা করলাম। এইবার যেটা আলোচনা করব সেটা হচ্ছে প্রায় ঐতিহাসিক যুগ বা প্রোটো হিস্টোরিক এজ। প্রায় ঐতিহাসিক যুগ বলতে আমরা যেটা বুঝে থাকি সেটা হচ্ছে যে সময়ে লিপির ব্যবহার বা লিপি লেখা শুরু হয়েছিল, কিন্তু লিপি পাঠোদ্ধার করা সম্ভব হয়নি, বা ইতিহাস লেখা হয়েছিল কিন্তু সেই লেখাটাকে পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। সেই সময়টাকে বলা হচ্ছে প্রায় ঐতিহাসিক যুগ বা প্রোটো হিস্টোরিক এজ। তাহলে এটা কোন সময়কে বলা হচ্ছে? যেটা হচ্ছে হরপ্পা সভ্যতা। হরপ্পা বা সিন্ধু সভ্যতা হচ্ছে এই প্রায় ঐতিহাসিক যুগের সভ্যতার মধ্যে পড়ে। তাহলে দেখো হরপ্পা সভ্যতার যে লিপি তার নাম হচ্ছে কি হরপ্পা লিপি। হরপ্পা লিপি আমরা জানি কি যে হরপ্পা লিপি ছিল হরপ্পা সভ্যতাতে। তাহলে এই হরপ্পা লিপি যেটাকে উদ্ধার করা সম্ভব হয়েছে, লিপিটা পাওয়া গেছে, কিন্তু সেটাকে কোন ভাষাতে যে লেখা আছে সেটা পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। কি লেখা আছে সেটা জানা যায়নি। হরপ্পা সভ্যতার আমরা ইতিহাস জানতে গেলে তার যে ধ্বংসাবশেষ, সেই স্নানাগার থেকে শুরু করে শস্যাগার, এই সমস্ত কিছু নগর পরিকল্পনা, এর মাধ্যমে আমরা যে হরপ্পা সভ্যতার ইতিহাস জেনে থাকি। সেই হরপ্পা লিপির পাঠোদ্ধার করা সম্ভব হয়নি, না তো হরপ্পা সভ্যতা সম্পর্কে আরো বিস্তারিত অনেক তথ্য আমরা জানতে পারতাম। তার কারণ আমরা জানি কি যে হরপ্পা সভ্যতা, এই সভ্যতা 8 বার তৈরি হয়েছিল এবং ধ্বংস হয়েছিল। একটা সভ্যতা ধ্বংস হচ্ছে, আবার সেটাকে তৈরি করা হচ্ছে, এবং তারা যে কিভাবে তৈরি করত, যদি এই লিপিটাকে সঠিক পাঠোদ্ধার করা সম্ভব হতো তাহলে হয়তো হরপ্পা সভ্যতা সম্পর্কে আমরা আরো ভালো তথ্য জানতে পারতাম। তো এই হরপ্পা সভ্যতার যে সময়সীমাটা কত ছিল? হরপ্পা সভ্যতার সময়সীমা ছিল খ্রিস্টপূর্ব 3000 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 3000 অব্দ থেকে 1500 অব্দ পর্যন্ত। তাহলে এই সময়টা হচ্ছে হরপ্পা সভ্যতার সময়, আর এটাকে প্রায় ঐতিহাসিক যে যুগের সময় হিসাবেও ধরা যেতে পারে, সেটা অনুমান ভিত্তিক। প্রায় ঐতিহাসিক যুগের যদি বৈশিষ্ট্য হিসাবে ধরা যায় তাহলে বলা যায় কি যে এখানে বিভিন্ন যে ধাতুর ব্যবহার সেটা শুরু হয়েছিল। এখানে যেমন পোড়ামাটির জিনিস পাওয়া গেছে, তেমন হচ্ছে তামা, ব্রোঞ্জ, এই সমস্ত যে ধাতু, এই ধাতুর ব্যবহার এই সময়ে দেখতে পাওয়া যায়। প্রায় ঐতিহাসিক যুগের বিশেষ করে হরপ্পা সভ্যতা, এই হরপ্পা সভ্যতার যে শস্যাগার বা স্নানাগার, এই সমস্ত যে স্থাপত্য ভাস্কর্য, যেগুলো যে প্রায় ঐতিহাসিক যুগের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হিসাবে যে ধাতব বস্তু যে ব্যবহার সেটা আমরা দেখতে পাই। প্রায় ঐতিহাসিক যুগকে 3টি ভাগে ভাগ করা হয়ে থাকে। প্রথমটা হচ্ছে দেখো তাম্রপ্রস্তর পর্ব, দ্বিতীয়টি হচ্ছে ব্রোঞ্জ পর্ব, তৃতীয়টি হচ্ছে লৌহ পর্ব। তাম্রপ্রস্তর পর্ব নামটা দেখেই বুঝতে পারছো যে প্রাগ ঐতিহাসিক যুগে আমরা
প্রস্তর এর ব্যবহার বা পাথরের ব্যবহার জানলাম। সেই পাথরের ব্যবহারের ভিত্তিতে যে প্রাগৈতিহাসিক যুগের যে যুগ বিভাজন সেটা আমরা জানলাম। তাহলে দেখো যে এখানে যেটা দেখতে পাচ্ছ যে তাম্র প্রস্তর পর্ব মানে হচ্ছে প্রস্তরের পাশাপাশি তামার ব্যবহার এখানে শুরু হয়েছিল। তাম্র প্রস্তর পর্বের যে সময়সীমা হচ্ছে 5000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1200 খ্রিস্টপূর্বাব্দ, এটা হচ্ছে সময়সীমা। তাহলে এই সময়ের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কি ছিল? এই সময়ের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল কি যে এই সময়ের মানুষরা তাদের প্রধান জীবিকা হিসাবে ধরে নিয়েছিল কৃষিকাজকে। প্রধান জীবিকা ছিল কৃষিকাজ। তাহলে কৃষিকাজ ছিল এই সময় প্রধান জীবিকা। অস্ত্রশস্ত্রের ক্ষেত্রে পরিবর্তন এসেছিল, উন্নত মানের অস্ত্রশস্ত্র তৈরি হয়েছিল। তার কারণ তামা হচ্ছে তামার সঙ্গে পাথরের যে মিশ্রণ এখানে ঘটানো হয়েছিল, সংমিশ্রণ। এছাড়া তাম্র প্রস্তর যে পর্বে উল্লেখযোগ্য যে বৈশিষ্ট্য ছিল ধূসর মৃৎপাত্র যে প্রচলন, সেটা ছিল তাম্রপ্রস্তর পর্বের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। তাম্রপ্রস্তর পর্বে বিভিন্ন ধরনের পূজার প্রচলন ছিল, যেমন অগ্নি, ষাঁড়, মাতৃপূজা, বিভিন্ন পূজার যে প্রচলন এই তাম্রপ্রস্তর পর্বে আমরা দেখতে পাই। ব্রোঞ্জ পর্ব বা ব্রোঞ্জ যুগ, তার ব্রোঞ্জ যুগ মানে বুঝতেই পারছো কি যে এই সময়টাতে কি হয়েছিল। এই সময়টাতে যেটা ঘটেছিল যে এই যে তামার সাথে তামার সঙ্গে টিন মিশিয়ে ব্রোঞ্জ তৈরি করা হয়েছিল। এবং এই পর্বের যে সময় সেটা আমরা 3300 খ্রিস্টপূর্বাব্দ আনুমানিক সেটা ধরে নেওয়া হয়ে থাকে। তাহলে তামার সঙ্গে টিন মিশিয়ে ব্রোঞ্জ তৈরি করা হলো। তাহলে ব্রোঞ্জ যখন তৈরি করা হলো তো আগের যে হাতিয়ার যেগুলো ছিল তাম্রপ্রস্তর যুগে, তার থেকে এই সময়ের যে হাতিয়ারগুলো সেগুলো হলো কি আরো মজবুত, শক্ত। তাহলে এই সময়টাকে তাহলে আমরা বলতে পারি কি যে তাম্রপ্রস্তর পর্ব থেকে আরো এক ধাপ এগিয়ে গিয়েছিল। তার কারণ তামা এবং টিন মিশিয়ে সেই জায়গাতে তৈরি করা হলো ব্রোঞ্জ। আর এই হরপ্পা সভ্যতা ছিল যে তাম্র ব্রোঞ্জ যুগের সভ্যতা। এরপরে দেখো এটা হচ্ছে লৌহ পর্ব শুরু হয়েছিল। এটাকে একেবারে প্রায় ঐতিহাসিক যুগের একেবারে শেষ পর্যায়ে 1500 অব্দ খ্রিস্টপূর্বাব্দ। মানে হচ্ছে হরপ্পা সভ্যতা ধ্বংস এবং ভারতবর্ষে আর্যদের আগমন এবং আর্যদের হাত ধরে যে লৌহ যুগের যে সূত্রপাত সেটা ঘটেছিল। অতএব প্রায় ঐতিহাসিক যুগ, সে প্রায় ঐতিহাসিক যুগের যে শেষ পর্যায়ে বলতে পারি যে লৌহ যুগের সূত্রপাত হয়েছিল। এতক্ষণ আমরা প্রায় ঐতিহাসিক যুগের যে ভাগ, সেই ভাগটা নিয়ে আলোচনা করলাম। এবার প্রায় ঐতিহাসিক যুগের কিছু বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলিকে আলাদাভাবে একটু দেখব। যদিও আমরা সে বিভাজন আলোচনা প্রসঙ্গে বৈশিষ্ট্যগুলোকে আলোচনা করে ফেলেছি, তবুও বৈশিষ্ট্যগুলোকে একটু দেখব। বৈশিষ্ট্যের প্রথমে আছে 1. লিখিত উপাদানের অস্তিত্ব বিদ্যমান কিন্তু তার পাঠোদ্ধার আজও সম্ভব হয়নি। তাহলে এর উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হিসাবে প্রায় ঐতিহাসিক যুগের সেটা রাখতে পারছি কি যে লিখা হয়েছিল, লিখিত উপাদান পাওয়া গিয়েছে, লিখা হয়েছে, কিন্তু সেটা পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। অর্থাৎ একজন স্টুডেন্ট খুব ভালো পড়াশোনায়, সে প্রচুর পরিশ্রম করেছে, সে পরীক্ষাতে খুব ভালো লিখেছে, সে তার দিক থেকে একদম উজাড় করে লিখেছে সমস্ত কিছু, কিন্তু তার যে হ্যান্ডরাইটিং এতটাই বাজে, সে বাংলাতে লিখেছে না ইংরেজিতে লিখেছে সেটা ম্যাডাম স্যাররা বুঝতেই পারলো না। তার মানে কি, তার এতদিনে পরিশ্রম বৃথা। মানে তার হাতে লেখা খারাপের জন্য কিছুই বুঝতে পারলো না এবং তাকে নাম্বার দিতে পারলো না, অথচ সে ভালো লিখেছে। তো সেই রকমই দেখো যে প্রায় ঐতিহাসিক যুগে লিখিত উপাদান পাওয়া গিয়েছে বা লিপি লিখা হয়েছে, কিন্তু সেই লিপি পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। সেই কারণে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হিসাবে এটা বলতেই পারো কি যে এই সময়ে যে লিপির পাওয়া গেছে কিন্তু সেটা পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। দ্বিতীয় বৈশিষ্ট্য কি আছে দেখব। ধাতুর ব্যবহার, বিশেষ করে তামা, টিন, ব্রোঞ্জ, এই সমস্ত ধাতু ব্যবহার শুরু হয়েছিল, বা এই সমস্ত ধাতুর ব্যবহার কি করে করতে হয় এই সময়ে প্রথম দেখা গিয়েছিল, বা প্রায় ঐতিহাসিক যুগের মানুষরাই এই সমস্ত ধাতুগুলো তামা, টিন, ব্রোঞ্জ এগুলো ব্যবহার করেছিল। লৌহ এই সময়ে ব্যবহার করা
হয়নি। লৌহ ব্যবহার হয়েছিল একেবারে প্রায় ঐতিহাসিক যুগের শেষ পর্যায়ে লৌহ পর্ব শুরু হয়েছিল। আগে আমি 3টে পর্বে ভাগ করলাম, লৌহ পর্বটাকে বাদ দেওয়া যেত, কিন্তু আমি সেটা রেখেছিলাম। তার কারণ প্রায় ঐতিহাসিক যুগের শেষ পর্যায়ে লৌহর ব্যবহার শুরু হয়েছিল, কিন্তু প্রায় ঐতিহাসিক যুগে লৌহর ব্যবহার শুরু হয়নি, শেষ পর্যায়ে। মানে প্রায় ঐতিহাসিক যুগ শেষ, তারপরে হচ্ছে লৌহ পর্ব বা লৌহ যুগের সূত্রপাত শুরু। তো দেখো, তাহলে এই সময়ের যে ধাতু হিসেবে আমরা দেখতে পাই তামা, টিন, ব্রোঞ্জ, এগুলোকে আমরা দেখতে পাই। তার কারণ তামার সঙ্গে যে টিন মিশিয়ে ব্রোঞ্জ তৈরি করা হয়েছিল। আর প্রস্তর তো আগে প্রাগৈতিহাসিক যুগের ব্যবহার করা হয়েছিল, সেখানে ব্যবহার করা হয়েছে পাথর, আর এখানে যে তামা, টিন এবং ব্রোঞ্জ এগুলো ব্যবহার শুরু হয়েছে। তাহলে আমরা যখন আবার হিস্টোরিক এজ যখন পড়বো বা ঐতিহাসিক যুগ, তখন তাহলে লৌহ পর্ব, লৌহ যুগ ওটাকে বলতে পারবো আমরা কি, যে তখন শুরু হয়ে গেছে লোহার ব্যবহার, তাই তো। তৃতীয় বৈশিষ্ট্য কি আছে দেখবো, নদীর তীরবর্তী অঞ্চলে বসবাস শুরু করে। দেখো, যে প্রায় ঐতিহাসিক যুগের সভ্যতার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হিসাবে যেটা রাখা হয়েছে, সেটা হচ্ছে যে এই সমস্ত সভ্যতাগুলো, প্রায় ঐতিহাসিক যুগে যে সমস্ত সভ্যতা, সেগুলো হচ্ছে সমস্ত এই নদীকে কেন্দ্র করে গড়ে উঠতো। দেখো যে নদী, এই নদীকে কেন্দ্র করেই সভ্যতা গড়ে উঠেছে। যেমন ধরো কি যে হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে? রাভি নদীর তীরে হরপ্পা সভ্যতা। আর সিন্ধু সভ্যতা সিন্ধু নদীর তীরে, সিন্ধু নদী, তাহলে সিন্ধু নদীর তীরে হচ্ছে সিন্ধু সভ্যতা, আর রাভি নদীর তীরে হচ্ছে হরপ্পা সভ্যতা। যদিও সিন্ধু সভ্যতাকে হরপ্পা সভ্যতা বলা হতো, যে প্রত্নতাত্ত্বিক উপাদানের নিদর্শনের ভিত্তিতে। তো দেখো, এই যে সভ্যতাগুলো যেগুলো, এছাড়াও যে মেসোপটেমীয় সভ্যতা মতো সভ্যতাগুলো, সমস্ত কিছু যে নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল। তার মানে হচ্ছে যে কোনো সভ্যতা নদীকে কেন্দ্র করে গড়ে উঠতো। তাহলে এর বৈশিষ্ট্য হিসাবে যে নদীর তীরবর্তী অঞ্চলে বসবাস শুরু করে, তাহলে বসবাসটা নদীকে কেন্দ্র করেই শুরু হয়েছিল। তৃতীয় বৈশিষ্ট্য হলো, চতুর্থ বৈশিষ্ট্য দেখব। এখানে দেখো, চতুর্থ বৈশিষ্ট্য কি বলা হয়েছে, রাষ্ট্র ব্যবস্থার উত্তরণের সূচনা এই সময় থেকে হতে থাকে। তাহলে দেখ, আমরা রাষ্ট্র সম্পর্কে প্রত্যেকেই জানি কি যে রাষ্ট্র কি। তো এই যে রাষ্ট্র, যেখানে হচ্ছে সবাই একসঙ্গে বসবাস করবে, বিশেষ সমাজের কোনো গোষ্ঠী যারা হচ্ছে সেই রাষ্ট্র ব্যবস্থাটাকে পরিচালনা করবে, এই ধরনের যে ভাবনা প্রথম এই প্রায় ঐতিহাসিক যুগে দেখতে পাই। যেমন হরপ্পা সভ্যতার যে ধ্বংসাবশেষ, সেখান থেকে আমরা দেখতে পাই হরপ্পা নগরের যে উঁচু জায়গাগুলো, যেখানে শাসক গোষ্ঠী, এই নগরের দেখাশোনার দায়িত্ব ছিল এই গোষ্ঠীর হাতে। এতক্ষণ পর্যন্ত আমরা প্রায় ঐতিহাসিক যুগ সম্পর্কে জানলাম। এবার আমরা যেটা জানবো, ঐতিহাসিক যুগ সম্পর্কে জানবো, ঐতিহাসিক যুগ বা হিস্টোরিক এজ। তাহলে দেখো যে ঐতিহাসিক যুগটা কি, মানে ঐতিহাসিক যুগ বা হিস্টোরিক এজটা হচ্ছে সেই সময়টাকে আমরা বলে থাকি প্রায় ঐতিহাসিক যুগের পরবর্তী যে সময়, যে সময়ে লিখিত উপাদান বা লিপির ব্যবহার শুরু হয়েছিল এবং সেই লিপিগুলোকে পাঠোদ্ধার করাও সম্ভব হয়েছে। শুধুমাত্র লিপি নয়, বিভিন্ন যে ঐতিহাসিক যে গ্রন্থ, বিভিন্ন আত্মজীবনীমূলক গ্রন্থ, বিভিন্ন ঐতিহাসিক গ্রন্থ, এই সমস্ত কিছু যার মাধ্যমে আমরা সঠিক ইতিহাসটা জানতে পারি, তাকে আমরা বলছি যে ঐতিহাসিক যুগ। যে সময়ের ইতিহাস আমরা পড়তে পারি এবং সে সমস্ত কিছু পড়ে আমরা সঠিক যে ইতিহাস সম্পর্কে যে ধারণা লাভ করি, সেই যুগটাকে বলছে কি যে ঐতিহাসিক যুগ। তাহলে প্রায় ঐতিহাসিক যুগের যে পরবর্তী যে পর্যায়, সমস্ত কিছু ঐতিহাসিক যুগের মধ্যে পড়ছে। ঐতিহাসিক যুগের কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্যগুলি দেখব। প্রথমে দেখো, মানুষের জীবনযাত্রা ও সভ্যতা ক্রমবিকাশের সুনির্দিষ্ট লিখিত প্রমাণের অস্তিত্ব বিদ্যমান। তাহলে দেখো, আমরা প্রাগৈতিহাসিক যুগ এবং প্রায় ঐতিহাসিক যুগ, সেখানে যে লিখিত কোনো প্রমাণ আমরা পাইনি। প্রাগৈতিহাসিক যুগের যে ইতিহাস তো আলোচনা করলাম, সেখানে যে আমরা যে ইতিহাস জানতে পারি, বিভিন্ন ব্যবহারকারী যে সামগ্রী, জীবাশ্ম, প্রায় ঐতিহাসিক যুগের ক্ষেত্রে তার থেকে একটু উন্নত মানের, যে সেখানে লিপির ব্যবহার শুরু হয়েছিল কিন্তু লিপির পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। বিভিন্ন যে উপাদানের ভিত্তিতে আমরা জানতে পেরেছি, সেগুলো হচ্ছে সবই অনুমানের ভিত্তিতে ইতিহাস। কিন্তু হিস্টোরিক এজ বা ঐতিহাসিক যুগ,
এই ঐতিহাসিক যুগের ক্ষেত্রে পুরোটাই হচ্ছে আলাদা। এখানে লিখিত প্রমাণের অস্তিত্ব পাওয়া গেছে, অতএব লেখা হয়েছে এবং সেগুলোকে পাঠোদ্ধার করা সম্ভব হয়েছে। বিভিন্ন লিপি, যেমন অশোকের লিপি, যে কলিঙ্গরাজ খারবেলের লিপি, বিভিন্ন লিপি যেগুলো হচ্ছে পাঠোদ্ধার করা সম্ভব হয়েছে। বিভিন্ন প্রশস্তি, এলাহাবাদ প্রশস্তি, আইহল প্রশস্তি, বিভিন্ন প্রশস্তি যেগুলো হচ্ছে পাঠোদ্ধার সম্ভব হয়েছে। এছাড়াও হচ্ছে বিভিন্ন যে দেশ বিদেশি লেখকদের বিভিন্ন যে বিবরণ, সে বিবরণ থেকে বিভিন্ন আমরা ঐতিহাসিক যে তথ্য পেয়ে থাকি। তাহলে এটা হচ্ছে কি, যে লিখিত প্রমাণের অস্তিত্ব বিদ্যমান। তাহলে ঐতিহাসিক যুগের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হিসাবে আমরা লিখিত উপাদানের যে অস্তিত্ব সেটাকে রাখা হয়েছে। দ্বিতীয় বৈশিষ্ট্য কি আছে, মানুষের জীবনযাত্রা অনেক উন্নত। বলছে দেখো, যে প্রাগ ঐতিহাসিক যুগ বা প্রায় ঐতিহাসিক যুগ, এই সময়ের মানুষের যে জীবন কাহিনী আমরা আলোচনা প্রসঙ্গে অনেকটাই জেনে গিয়েছি, যে তারা কতটা কষ্টে জীবনযাপন করত, পশুদের সাথে সংগ্রাম করে, লড়াই করে, গুহার মধ্যে গাছতলায় তারা তাদের রাত কাটাতো। তারা চাষবাস প্রথম দিকে জানতো না, এক জায়গা থেকে আরেক জায়গায় শুধু খাদ্যের জন্য তারা জায়গা চেঞ্জ করত। সেক্ষেত্রে ঐতিহাসিক যুগে কি হচ্ছে, এই সময়ে মানুষের জীবনযাত্রা অনেক উন্নত, মানুষ চাষবাস শিখেছে এবং সেই চাষবাস থেকে আরো কতটা উন্নত করা যায়, শিল্পের ক্ষেত্রে ক্রমবিকাশ ঘটানো হয়েছে। তাহলে সমস্ত কিছু এই সময়ে দেখা গিয়েছে। তাহলে এই সময়ে মানুষের যে জীবন প্রণালী পুরোটাই আলাদা, মানুষ দেশ থেকে বিদেশে ভ্রমণ করছে। তাহলে দেখো, এই সময়ের যে ইতিহাস বা এই সময় মানুষের যে জীবনযাত্রা, এই জীবনযাত্রা আগের থেকে অনেক উন্নত। তৃতীয় বৈশিষ্ট্য কি আছে, আনুমানিক 3000 খ্রিস্টপূর্ব, বলছে আনুমানিক 3000 খ্রিস্টপূর্ব সময়কাল থেকেই ঐতিহাসিক যুগের সূচনা হয়, যা বর্তমানেও চলছে। তাহলে দেখো, যে ঐতিহাসিক যুগের যে সূচনা সেটা হচ্ছে আনুমানিক একটা, যে 3000 খ্রিস্টপূর্ব সময়কাল থেকেই ঐতিহাসিক যুগের সূচনা। সেখান থেকেই ঐতিহাসিক মানে প্রায় ঐতিহাসিক যুগের শেষ থেকে যে বর্তমান, এই বর্তমানেও চলছে। এখনো বিভিন্ন বিষয় নিয়ে, বিভিন্ন রাজরাজারকে নিয়ে, বিশেষ জায়গাকে নিয়ে লেখালেখি চলছে। অতএব এই যে লেখা আজও থেমে নেই, কন্টিনিউ চলছে, গবেষণা চলছে। তাহলে দেখো, এই যে লেখার যে সূত্রপাত, যেটা প্রায় ঐতিহাসিক যে যুগে শুরু হয়েছিল, আজ বর্তমান যুগে সেটা হচ্ছে অব্যাহত, এখনো চলছে, আর সেটা অদূর ভবিষ্যতেও চলবে। আজ এই পর্যন্তই। ইতিহাস পার্ট ইউনিট 1-এর যে লার্নিং হিস্ট্রি বা ইতিহাস পার্ট, তার প্রথম দুটো কন্টেন্ট, যেটা হচ্ছে ঐতিহাসিক উপাদান এবং তার বিস্তারিত আলোচনা এবং ঐতিহাসিক যুগের বিভাজন, এই নিয়ে আলোচনা করা হলো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে। অতি শীঘ্রই পার্ট 2 ভিডিও আসছে, এই চ্যানেলের সঙ্গে থাকুন। আশা করি তোমাদের রেজাল্ট অবশ্যই ভালো হবে। এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, নলেজ ওর্থ শেয়ারিং।